শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। আগামী 1 ঘন্টায় দেশ বিদেশ, খেলা, বাণিজ্য, বিনোদন সহ সব ধরনের খবরই আপনাদের জানাবো আমি সৌমিত্র শুভ্র। খবরটা খুব বড় করে বলবো না, কিন্তু যতখানি বলবো তাতে করে আপনি জেনে যেতে পারবেন আজ কোথায় কি হলো। নিয়মিত আয়োজনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। সর্বোচ্চ নমুনা পরীক্ষার দিনে রেকর্ড মৃত্যু ও শনাক্তের ঘটনার সাক্ষী হলো দেশ। গত 24 ঘন্টায় মারা গেছেন 45 জন, মোট প্রাণহানি 975, আর শনাক্ত হয়েছেন 3171 জন, মোট শনাক্ত 71,675 জন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে জানানো হয় 24 ঘন্টায় 14,666টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্তের হার 21.62%, শনাক্ত বিবেচনায় মৃত্যু হার 1.36%, আর সুস্থতার হার 21.40%। মারা যাওয়াদের মধ্যে সবচেয়ে বেশি ঢাকা বিভাগে 28 আর চট্টগ্রামে 11 জন। 45 জনের মধ্যে পুরুষ 33 জন, নারী 12 জন। তবে একদিনে 777 জন সহ মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 15,336 জন। ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ক্রান্তিকালে অনেকে না বুঝে অক্সিজেন সিলিন্ডার কিনে বাসায় মজুদ করছেন। এতে বাজারে তৈরি হচ্ছে সংকট। চিকিৎসকের পরামর্শ ছাড়া অক্সিজেন থেরাপি না নেওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। 24 ঘন্টায় যা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,171 জন এবং শনাক্তের হার 21.62%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 45 জন এবং এ পর্যন্ত 975 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.36%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 777 জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন 15,336 জন। শনাক্ত বিবেচনা সুস্থতার হার 21.40%। করোনা পরীক্ষার নমুনা সংগ্রহে চরম অব্যবস্থাপনা। রাজধানীর মিডফোর্ড হাসপাতালে 1 ঘন্টা পরই নমুনা সংগ্রহ বন্ধ। পরীক্ষা করা হয় সর্বোচ্চ 200 জনের। করোনা পরীক্ষার নমুনা দিতে ভোর থেকে লাইনে দাঁড়িয়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। তারপরও অনেককে ফিরতে হয় নমুনা না দিয়েই। সিরিয়াল দিয়ে 4 দিনও টেস্ট করাতে পারেননি আছেন এমন ভুক্তভোগীও। হাসপাতাল কর্তৃপক্ষ নমুনা হারিয়ে ফেলেছে এমন অভিযোগও করেছেন কেউ কেউ। লম্বা লাইনে স্বাস্থ্যবিধি আর শারীরিক দূরত্ব নিশ্চিতের বিষয়টিও উপেক্ষিত। সকাল 10টা থেকে নমুনা সংগ্রহের কথা থাকলেও যথাসময়ে শুরু হয়নি কার্যক্রম। রোগীদের অভিযোগ, উপসর্গ ছাড়া অন্য রোগী যারা আছেন তাদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। একই ওয়ার্ডে করোনা রোগীর সাথে রাখা হচ্ছে তাদের। ওদিকে কিটের ব্যবস্থা নেই, এদিকে ফরেনের কোনো ব্যবস্থা নাই। কালকে আইসা ঘুরে গেছি। 6 তারিখে যখন আমি স্যাম্পল জমা দিছি, 8 তারিখে রিপোর্ট নেওয়ার জন্য আসছি। এই রিপোর্টে স্যাম্পল মিসিং। এই শাস্তি একটা শোয়ের জন্য কালকে সারাদিন রেখে ফেরত দিছি। আমার 400 রোগীকে আমার ট্রিটমেন্ট দিতে হবে, আবার কোভিড রোগীর ট্রিটমেন্ট দিতে হবে আমাকে। এটা তো আমার ভাবতে হয় আমাকে। আজকে যদি বলা হয় যেখানে একটা হাসপাতালকে যদি নন কোভিডে কোভিড ট্রান্সফর্ম করতে গেলে অনেক সিস্টেম আমাকে ফলো করতে হয়। আমি এটা করছি যে আমার 400 রোগী যেন ট্রিটমেন্ট পায়, আবার কোভিড রোগী যদি আসে আমরা যাতে ফেরত যেতে না যায়, অ্যাটলিস্ট ভর্তি করি, ভর্তি করে ট্রিটমেন্টের টেস্ট করে নিয়ে আমরা বাকি ব্যবস্থা করি। চট্টগ্রামে করোনা চিকিৎসার শুরু থেকেই সমন্বয়হীনতা ও অব্যবস্থাপনা প্রকট। বিশেষ করে নমুনা পরীক্ষায় ভোগান্তি চরমে। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও নমুনা না দিয়ে ফিরতে হচ্ছে অনেককে। রিপোর্ট জানতেও লাগছে দীর্ঘ সময়। এজন্য বারবার ল্যাবের সংখ্যা বাড়ানোর অনুরোধ করা হলেও তা হচ্ছে না। চট্টগ্রামে বিনা চিকিৎসায় একের পর এক মৃত্যু এবং চিকিৎসায় চরম অব্যবস্থাপনায় প্রতিদিন ক্ষোভ বাড়ছে সব মহলে। এরই মধ্যে মানববন্ধন, প্রতীকী কফিন মিছিল সহ নানা কর্মসূচি পালন করেছে বিভিন্ন সংগঠন। যারা সুস্থ মানুষ সেও ওখানে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সামাজিক দূরত্ব বলতে কিছু নাই ওখানে, ওই যার যার মতো সেই আছে। গতকালকে আসতে বলছে, লিখেছিল, আসছিলাম আমরা, গতকালকে ফাইল করতে পারি না। আজকে আসছে, আজকে বলতেছে হবে না। গত পরশু দিন আসলাম, 3-4 ঘন্টা 5 ঘন্টা লাইনে থাকার পর চলে গেলাম। আজকে আসতে বলল, এর পরের দিন আসতে বললো, আবার 4-5 ঘন্টা লাইনে ছিলাম। কালেকশন করলে আপনি পরীক্ষা করতে পারলেন না, 5 দিন 6 দিন লেগে যাবে, তাহলে তো এই দুধের স্থাপন করতে কোনো কাজ হয়। চট্টগ্রামে যে পরিমাণ নমুনা সংগ্রহ করা হচ্ছে সেই পরিমাণ পরীক্ষা করা সম্ভব হচ্ছে না। এ কারণে আমাদের রিপোর্ট পেতে দেরি হচ্ছে। টিভি, মুভি, টেলিফিল্ম, নিউজ সহ আরো অনেক বেশি নিজের হাতের মুঠোয় পেতে আজই ডাউনলোড করুন টফি, টিভির চেয়েও বেশি।
মধ্যরাতে লকডাউন হচ্ছে রাজধানীর পূর্ব রাজাবাজার। রেড জোন ঘোষণা করা এলাকাবাসীর মধ্যে রয়েছে নানা ধরনের শঙ্কা। বেশি দুশ্চিন্তায় চাকরিজীবী ও ব্যবসায়ীরা। আইন শৃঙ্খলা বাহিনী জানাচ্ছে চলাচলের ক্ষেত্রে সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকবেন তারা। খাদ্য সরবরাহ সহ বাসিন্দাদের জন্য সব রকম ব্যবস্থা তত্ত্বাবধানে গঠন করা হয়েছে কমিটি। প্রশাসন বলছে জরুরি কাজের জন্য শুধু সড়ক চালু থাকবে। পরিস্থিতি বিবেচনায় লকডাউনের মেয়াদ বাড়তে পারে 21 দিন পর্যন্ত। পূর্ব রাজাবাজারের নাজনীন স্কুল অ্যান্ড কলেজে নমুনা সংগ্রহের বুথ সহ খোলা হয়েছে কন্ট্রোল রুম। আমরা আসা যাওয়া বন্ধ, দোকানদারি বন্ধ, ব্যবসা বাণিজ্য বন্ধ। এই প্রয়োজনীয় কাজ ছাড়া আমরা বাড়াতে আপাতত চাচ্ছি না। কিন্তু খরচা পাতি দেয় না, ঘর ভাড়া মাফ করে, কিস্তি তো করে না, লকডাউন দিয়ে দিতে আমরা কায়াম কিতা হইরে। মানুষ যাতে ঘর থেকে বের নয়, মাইকিং করা, প্রয়োজন বোধে ফোর্স করা যে আপনার ঘর থেকে বেরোতে পারবেন না। সেকেন্ড, ট্রিটমেন্টের একটা টিম আছে যারা আপনার করোনার ওই নমুনা সংগ্রহ করবে, আইসোলেশনে নিবে এবং তাদের ট্রিটমেন্ট দিবে। আর আরেকটা টিম স্বেচ্ছাসেবী যারা আছে, যারা হলো ফুডের ব্যাপারটা, ত্রাণের ব্যাপারটা ব্যবস্থা করবে। 8টা রাস্তা আছে, 8টা রাস্তার মধ্যে 7টা বন্ধ করে দিই। 7টা দিয়ে কেউ কোথাও যেতে পারবে না, শুধুমাত্র একটা রাস্তা খোলা থাকবে, সেটা হচ্ছে আইবি হোস্টেলের দিকে যে রাস্তাটা গেছে, ওই রাস্তাটা শুধুমাত্র যাদের প্রয়োজন চলাচলে শুধুমাত্র তাদেরকেই ওই রাস্তায় চলতে দেওয়া হবে। পূর্ব রাজাবাজার এলাকার খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। রাব্বি, মধ্যরাত থেকে রাজাবাজার লকডাউন হতে যাচ্ছে, অর্থাৎ আর কয়েক ঘন্টা সময় বাকি। সাধারণ মানুষ এবং প্রশাসনের প্রস্তুতি কেমন দেখছেন এই শেষ সময়টায়? সৌমিত্র, আপনি জানেন যে আসলে এই যে লকডাউনের যে ঘোষণা, সেটি আসার আগেই কিন্তু এখানকার বাসিন্দা যারা আছেন তারা কিন্তু গত 3 দিন ধরেই তারা জেনে ফেলেছেন যে তাদের এই এলাকাটি লকডাউন করা হবে। সেক্ষেত্রে তাদের এক ধরনের প্রস্তুতি ছিল। আমি এখন আছি ঠিক ফার্ম গেটের ইন্দিরা রোডের যে পাশটা দিয়ে পূর্ব রাজাবাজারের যে মূল গেটটি, সেই গেটের এখানে আসলে এখনও বেশ কিছু দোকানপাট খোলা আছে। মানুষজন যারা আসা যাওয়া করছেন তাদের সাথে কথা বলেছি। এক ধরনের ব্যতিব্যস্ততা তাদের মধ্যে আছে, যেহেতু আজকে রাত 12টার পর থেকে তারা আর বের হতেও পারবেন না এবং ঢুকতেও পারবেন না। একেবারে জরুরি প্রয়োজন ছাড়া কিন্তু কাউকেই কিন্তু এই গলিতে কিন্তু প্রবেশ করতে দেওয়া হবে না। 7টি প্রবেশ পথ আছে, একটি বাদে সবগুলো প্রবেশ পথেই কিন্তু বাঁশের খুঁটি বা বাঁশ দিয়ে এক ধরনের প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। আমরা এর আগের ঘন্টার যে সম্প্রচার, সেখানে আমরা দেখিয়েছি যে কিভাবে এই প্রতিবন্ধকতাগুলো তৈরি করা হয়েছে। এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য তারাও আছেন এবং তারা এই পুরো ব্যবস্থাটি সৌমিত্র তদারকি করছেন। আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে বাঁশ দিয়ে এই যে গেটটি, মূল যে গেটটি, সেই গেটটি এরই মধ্যে কিন্তু তৈরি হয়ে গেছে। আমরা কথা বলেছিলাম আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সৌমিত্র কথা বলেছিলাম কাউন্সিলর যিনি আছেন এই এলাকার 27 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তার সাথে কথা বলেছিলাম। তিনি বলেছেন যে আসলে যে না, সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। জরুরি প্রয়োজনে যারা বের হতে চান তাদেরকে বের করার ব্যবস্থা নেওয়া হয়েছে। যারা অসুস্থ হয়ে যাবেন বা অসুস্থ হয়ে পড়বেন, সেই অ্যাম্বুলেন্স সহ সব ধরনের প্রস্তুতি কিন্তু এখানে নেওয়া হয়েছে। তবে এখানকার বাসিন্দারা তারা কিন্তু মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এবং অনেকেই ক্ষোভ জানিয়েছেন যে আসলে এতদিন ছুটির পর আবার যখন পুরো দেশ যখন সচল হবার পথে, তখন ঠিক কেন বা এই পূর্ব রাজাবাজারকে লকডাউন করা হবে, এই নিয়ে তাদের ভিতরে একটা ক্ষোভ আছে। সেই কথাগুলো তারা বলেছেন। বিশেষ করে খেটে খাওয়া মানুষ যারা দিন আনে দিন খায়, তাদের কষ্টটা কিন্তু খুব সীমাহীন এবং সে কথাগুলোই তারা গত 3 দিন ধরে কিন্তু এই যমুনার টেলিভিশনকে কিন্তু বলেছেন। সৌমিত্র, ধন্যবাদ আপনাকে। করোনা প্রতিরোধে বান্দরবান পৌরসভা ও রুমা উপজেলাকে রেড জোন ঘোষণা করে লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার দুপুর 12টা থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। তিনি বলেন, করোনা প্রতিরোধ কমিটির সভায় এই সব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেড জোন ঘোষিত এলাকায় সব ধরনের যানবাহন চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, তবে জরুরি সেবা এর আওতার বাইরে থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লকডাউন চলবে বলে জানানো হয়েছে। জনসাধারণকে প্রয়োজনীয় কেনাকাটা সেরে নেয়ার অনুরোধ করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকানো ও জনসাধারণের স্বাস্থ্যবিধি নিশ্চিতে মাঠে নেমেছে সিলেট সিটি কর্পোরেশন। সামাজিক দূরত্ব নিশ্চিতের পাশাপাশি মানুষের মাঝে সচেতনতা তৈরির লক্ষ্যে চলছে এই অভিযান। সকালে ম্যাজিস্ট্রেট, র্যাব এবং পুলিশ যৌথভাবে অভিযান চালায় কিন ব্রিজ এলাকা, সুরমা মার্কেট, বন্দরবাজার, হাসান মার্কেট, লালদিঘির পাড় সহ বেশ কয়েকটি এলাকায়। সামাজিক দূরত্ব নিশ্চিত না হওয়ায় বন্দরবাজার এলাকার হাসান মার্কেট ও লালদিঘির পাড়ের হকার্স মার্কেট 1 সপ্তাহ বন্ধের ঘোষণা দেন।
নির্দেশ দেন মেয়র। এছাড়া স্বাস্থ্যবিধি লঙ্ঘনের অভিযোগে 5টি দোকান, সিএনজিতে অতিরিক্ত যাত্রী তোলা, মাস্ক না পরায় কয়েকজন পথচারীকে 23,000 টাকা জরিমানা করা হয়। মামলা হয় 9টি। অনুমোদন না থাকায় প্রাতিষ্ঠানিকভাবে সংগ্রহ করা যাচ্ছে না রক্তের প্লাজমা। অথচ করোনা চিকিৎসায় ওষুধের পাশাপাশি প্লাজমা থেরাপিতে সুফল পাচ্ছেন চিকিৎসকরা। তারা বলছেন, সুনির্দিষ্ট নীতিমালা থাকলে সংগ্রহ করা সহজ হবে। যদিও ব্যক্তিগত উদ্যোগে প্লাজমা সংগ্রহ ও পরীক্ষামূলকভাবে থেরাপি দেওয়ার ঘটনা ঘটছে বিভিন্ন কোভিড হাসপাতালে। করোনা থেকে সুস্থ হওয়া ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছেন তারা। এ নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরে কয়েক দফা ফোন ও SMS করলেও উত্তর মেলেনি। চিকিৎসকরা বলছেন, করোনা আক্রান্তের 28 দিন পর প্লাজমা দেয়া যায়। অনেকে কিন্তু আসলে কিছু উপসর্গ ছিল অথবা রোগীর সংস্পর্শে এসেছেন, কিন্তু আসলে তারা পরীক্ষা করাননি বা করানোর সুযোগ পান। যদি অ্যান্টিবডি টেস্ট করে দেখা যায় যে আসলে তাদের শরীরে অ্যান্টিবডি যথেষ্ট পরিমাণ রয়েছে, তারা যদি সুস্থ থাকেন তাহলে তারা প্লাজমা দান করতে পারবেন। 15 জনকে আসলে আমরা প্লাজমা দিতে পেরেছি। আমরা একটা ডাটাবেস ক্রিয়েট করা ট্রাই করছি, যেখানে হচ্ছে তাদের নাম সবকিছু মানে ডাটা প্রাইভেসিটা মেইনটেইন করে তাদের সবকিছু আমরা কালেক্ট করব। আমরা এখন পর্যন্ত সবচেয়ে বেশি রেসপন্স পেয়েছি হচ্ছে স্বাস্থ্যকর্মীদের কাছ থেকে, যারা করোনা এফেক্টেড ছিল মূলত তারাই সবচেয়ে বেশি প্লাজমা দিচ্ছেন। বাংলাদেশ রেড ক্রিসেন্টের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি যে তাদেরকে সঙ্গে নিয়ে যদি আমরা আমেরিকার মতো এখানে ব্যাপকভাবে দেওয়ার পরিকল্পনা নেই, তাহলে অধিক মানুষ উপকৃত হবে। এক মাসেও বাস্তবায়ন করা যায়নি মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের সিদ্ধান্ত। তাই দিনকে দিন জটিলতা বাড়ছে নমুনা সংগ্রহ ও রোগ নির্ণয়ে। জ্যেষ্ঠ টেকনোলজিস্টদের অভিযোগ, দুর্যোগের মধ্যেও দ্রুত নিয়োগ দিতে না পারা স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের অবহেলা এবং দুর্বলতা। মন্ত্রী অবশ্য জানিয়েছেন, দ্রুতই শেষ হবে নিয়োগ প্রক্রিয়া। সোমবার 1200 টেকনোলজিস্ট, 1650 টেকনিশিয়ান ও 150 কার্ডিওগ্রাফার দ্রুত নিয়োগ করতে অধিদপ্তরকে নির্দেশ দেয় মন্ত্রণালয়। করোনা সংক্রমণের তুলনায় এই সংখ্যাও অনেক কম বলে জানাচ্ছেন টেকনোলজিস্টরা। আমরা নার্সদের মতো 10 দিন কাজ করে 20 দিন ছুটি করতেছি না, ডাক্তারদের মতো 10 দিন কাজ করে 20 দিন কোয়ারেন্টাইনে যাচ্ছি না। আমাদের 8 ঘন্টা ডিউটি মোটামুটি 10 ঘন্টা 12 ঘন্টা করতে হচ্ছে। আমাদের গত 2 মাসে কোনো অফ ডে বা সাপ্তাহিক ছুটি বা কোনো কোয়ারেন্টাইন ছুটি আমরা পাচ্ছি না। এভাবে যদি চলতে থাকে আগামী অল্প কিছুদিনের মধ্যে হয়তো বা স্যাম্পল কালেকশন বা PCR ল্যাবে কাজ করার মতো লোক পাওয়া যাবে না। স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের অবহেলার জন্য PM এর নির্দেশ এখন পর্যন্ত বাস্তবায়ন হচ্ছে না। স্বল্প সংখ্যক মেডিকেল টেকনোলজিস্ট নিয়ে এই মহামারী ঠেকাতে পারছি না, রোগ নির্ণয় করতে পারতেছি না। কোটি কোটি টাকা জিনিস সরঞ্জাম নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু মেডিকেল টেকনোলজিস্টের অভাবের কারণে। কিভাবে পরীক্ষা হবে না হবে সেটা দ্রুত সমাধান করে মেডিকেল টেকনোলজিদের 1 সপ্তাহের মধ্যে যেন নিয়োগ প্রদান করা হয়, আমরা এটা চাচ্ছি। বিশ্বের দ্বিতীয় দিনের মতো 3000-এর কোঠায় করোনা ভাইরাসে প্রাণহানি। শনাক্ত হয়েছেন 1.25 লাখের বেশি। যুক্তরাষ্ট্রে কিছুটা বেড়ে 500-র ঘরে অবস্থান করছে মৃত্যুহার। সব মিলিয়ে দেশটিতে মারা গেছে 1,13,000-এর বেশি মানুষ। সংক্রমিত 20 লাখের বেশি। বর্তমান হটস্পট ব্রাজিলে 7 লাখ ছাড়ালো আক্রান্তের সংখ্যা। একদিনে 813 জন মারা গেছেন লাতিন দেশটিতে। এদিকে লকডাউনের আগের মৃত্যুহারে ফেরত গেছে ব্রিটেন। 22 মার্চের পর গেল 24 ঘন্টায় দেশটিতে 55 জনের মৃত্যু রেকর্ড করা হয়। সব মিলিয়ে 4,09,000 ছাড়ালো মোট প্রাণহানি। আক্রান্ত 72 লাখের বেশি। করোনা ভাইরাস ঠেকাতে আরোপিত লকডাউন প্রাণ বাঁচিয়েছে ইউরোপের 31 লাখ মানুষের। এমনটাই দাবি করা হয়েছে ইম্পেরিয়াল কলেজ অব লন্ডনের গবেষণাপত্রে। এতে বলা হয় 11টি ইউরোপীয় দেশে কড়াকড়ি আরোপে সংক্রমণের হার অন্তত 82% কম ছিল। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার হুঁশিয়ারি, ইউরোপে পরিস্থিতির উন্নতি হলেও বাকি বিশ্বে কোভিড-19 আরও ভয়াবহ রূপ নেবে। লকডাউন প্রত্যাহারের জন্য তড়িঘড়ি চলছে, অথচ এই সিদ্ধান্তের ফলেই প্রাণে বেঁচেছেন লাখ লাখ মানুষ। অবশ্য কঠোর বিধিনিষেধ শিথিলের কারণেই দ্বিতীয় দফা কোভিড-19-এর ধাক্কা সইতে হবে মানবজাতিকে। সেটা আগামী 2 মাসের মধ্যেই স্পষ্ট হবে। ইউরোপে মহামারী পরিস্থিতির উন্নতি হলেও বাকি বিশ্বে অবস্থা খারাপের দিকে যাচ্ছে। গেল 10 দিনেই লাখের বেশি মানুষ শনাক্ত হয়েছে প্রতিদিন। রোববার তো রেকর্ড 1,36,000 বেশি মানুষের শরীরে মিলেছে কোভিড-19, যাদের 75 ভাগই আমেরিকা মহাদেশ এবং দক্ষিণ এশিয়ার নাগরিক। ভারতে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 7,500।
মোট সংক্রমণ 2,66,000 ছুঁই। দেশটিতে বিভিন্ন ক্ষেত্রে শিথিল হয়েছে লকডাউন। সরকারি অফিসে 70% উপস্থিতির পাশাপাশি খুলেছে অনেক বেসরকারি অফিস। তবে অফিস চালুর পরও রাস্তায় গণপরিবহনের তীব্র সংকট দেখা গেছে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে। কড়াকড়ি কমানোয় সংক্রমণ বাড়বে বলেই আশঙ্কা বিশেষজ্ঞদের। ধারণা করা হচ্ছে বিভিন্ন রাজ্যে আলাদা আলাদা সময়ে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে সংক্রমণ। এবছর প্রত্যেক দেশ থেকে নিবন্ধিতদের মধ্যে 20% মুসল্লিকে পবিত্র হজ পালনের অনুমতি দিতে পারে সৌদি আরব। মঙ্গলবার হজ ও ওমরা সংশ্লিষ্ট দুটি সূত্রের বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম। প্রাণঘাতী করোনা ভাইরাস ভয়াবহ রূপ ধারণ করলে মার্চে হজের ব্যাপারে ঘোষণা আসে যে পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত চলতি বছরের হজ ও ওমরা স্থগিত রাখার অনুরোধ জানায় সৌদি আরব। এদিকে সরকারি 3টি সূত্র বলছে এই বছর হজ বাতিলের জন্য চাপে রয়েছে সরকার, সুতরাং জুলাইয়ের হজ এখনও অনিশ্চিত। সৌদি সরকার থেকে এখনো অফিসিয়ালি কোনো সিদ্ধান্ত পাওয়া যায় নাই। যদি সৌদি সরকারের হজ ও ওমরা মন্ত্রণালয় থেকে কোনো সিদ্ধান্ত আসে তাহলে আমরা হাব এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী সহ মিলে সরকারের অন্যান্য সকল সংশ্লিষ্ট সকলে পর্যালোচনা করে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। করোনা মহামারীতে ক্ষতিগ্রস্ত আরও 150 জন ক্রীড়াবিদকে আর্থিক সহায়তা দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। চেক বিতরণকালে তিনি জানান সরকারের পক্ষ থেকে আরও 3 কোটি টাকা অর্থ বরাদ্দ পাওয়া গেছে। মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে 9 ফেডারেশনের অসচ্ছল ক্রীড়াবিদদের প্রত্যেকের হাতে 10,000 টাকার চেক তুলে দেন প্রতিমন্ত্রী। এর আগে বিসিবির অর্থায়নে প্রায় 6 শতাধিক ক্রীড়াবিদদের মাঝে সমপরিমাণ অর্থ বিতরণ করা হয়েছিল। ক্রীড়াঙ্গনের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরা বা খেলোয়াড়রা ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা আমি মনে করি এই বিপদের সময়, এই দুঃসময়ে তাদের পাশে যে সরকার আছে, আমরা আছি, এটি কিন্তু আমরা আরও ব্যাপকভাবে আমরা তাদের পাশে দাঁড়াতে পারবো। এশিয়া কাপ ক্রিকেটের দিনক্ষণ চূড়ান্ত করতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সভাপতিত্বে ভার্চুয়াল সভায় বসেছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সদস্যরা। তবে সোমবারের সভায় চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেনি সদস্য দেশগুলো। তবে সেপ্টেম্বরে এশিয়া কাপ আয়োজনে বিকল্প ভেন্যু খোঁজ শুরু করেছে এসিসি। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী জানিয়েছেন এশিয়া কাপ আয়োজনে পাকিস্তান এরই মধ্যে তাদেরকে প্রস্তুতি শুরু করতে অনুরোধ করেছে। নিরপেক্ষ ভেন্যু নয়, অস্ট্রেলিয়ার মাটিতে নির্ধারিত সময়েই 2020 সালের টি-20 বিশ্বকাপ আয়োজনের চেষ্টা করছে আইসিসি, জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী। তবে আগামীকালের আইসিসির সভায় আসতে পারে টি-20 চূড়ান্ত করার সিদ্ধান্ত। এদিকে করোনা পরবর্তী সময়ে দর্শক শূন্য স্টেডিয়ামে কিভাবে ফিরবে দেশের ক্রিকেট তার একটা রূপরেখা তৈরির কাজ করছে বিসিবি। দ্রুতই আসবে চূড়ান্ত সিদ্ধান্ত। পরিবেশ অনুকূলে এলেই ঢাকায় আসবেন বিদেশি কোচিং স্টাফরাও, জানালেন এই বোর্ড কর্তা। আইসিসি এখনো চেষ্টা করছে নির্ধারিত সময়ে অস্ট্রেলিয়াতে টি-20 ওয়ার্ল্ড কাপ করা। যদি সেটা সম্ভব না হয়ে থাকে সেক্ষেত্রে হয়তো অন্যান্য অপশনগুলো এক্সপ্লোর করবে। সেক্ষেত্রে নিউট্রাল ভেন্যুতে করার সম্ভাবনাটা খুবই কম। করোনা উপসর্গ নিয়ে রাজধানীর 2টি হাসপাতাল ঘুরে চিকিৎসা না পেয়ে মারা গেছেন বরিশালের এক চিকিৎসক। সোমবার সকালে শ্বাসকষ্ট দেখা দিলে বিকেলে হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয় আনোয়ার হোসেনকে। স্বজনদের অভিযোগ, প্রথমে তাকে স্কয়ার হাসপাতালে নেওয়া হলে শয্যা সংকটের অজুহাতে ফিরিয়ে দেয়া হয়। পরে নেওয়া হয় শিকদার মেডিকেলে, সেখানেও একই অজুহাত। অবস্থার অবনতি হলে AMZ হাসপাতালে নেওয়া হলে ভোর রাতে মারা যান তিনি। আনোয়ার হোসেন বরিশালের রাহাত আনোয়ার হাসপাতালের চেয়ারম্যান ও অর্থোপেডিক সার্জন। চট্টগ্রামে অক্সিজেন ও সিলিন্ডার নিয়ে চলছে রমরমা বাণিজ্য। চাহিদা বৃদ্ধির সুযোগ নিয়ে বিক্রি করছে কয়েক গুণ বেশি দামে। কৃত্রিম সংকট তৈরি করছে অসাধু চক্র। আজও 2 এলাকায় অভিযান চালিয়ে নানা অসঙ্গতি পেয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। জরিমানা ও সতর্ক করা হয়েছে ব্যবসায়ীদের। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রতিদিন অভিযান চলবে বলে জানান ম্যাজিস্ট্রেট। অভিযানে চট্টগ্রামের 2টি দোকান মালিককে 4,30,000 টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। আমাকে বলে গিয়েছেন যে এখান থেকে আমাকে অক্সিজেন দেওয়া হবে এবং ওনাকেই বলে গিয়েছেন যে আপনি রিয়েল দামে ওনাকে অক্সিজেনটা দেন। তো এই ধরনের একটা অভিযান তো সরকার এবং যে প্রশাসন যে করছে এর জন্য আমি তার সবাইকে ধন্যবাদ জানাই এবং এটা প্রত্যেক জায়গায় করা উচিত আমি মনে করি বর্তমান প্রেক্ষাপটে। কোথায় 8,000 টাকা 11,000 টাকা দিয়ে সেল করছি আমি, 5,500 টাকা অক্সিজেনের বোতলের দাম,
3000 টাকা 2,000 টাকা মিটারের দাম, ট্রলি আছে একটা 1000 1,500 টাকা। তাই আমার দোকান ভাড়া, ইলেকট্রিক বিল নিজের বেতন নিয়ে আমি 1,500 টাকা চাইছি। সেবা করছি, আমি ব্যবসাও করছি, পুরোটাই করছি। অভিযান করার পরে হয়তোবা তারা আবার চিন্তা করতে পারে যে আর কোনো সমস্যা হবে না, কিন্তু আমাদের কাছে আমরা তৎপর রয়েছি, আমাদের কাছে ইনফরমেশনও রয়েছে, সেই অনুযায়ী ভবিষ্যতে এই অভিযান অব্যাহত থাকবে। রাজনৈতিক অশুভ উদ্দেশ্যে সত্যকে আড়াল করে অন্ধকারের ঢিল না ছুটতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুর এক ব্রিফিংয়ে তিনি বলেন, ক্ষমতার ক্ষুধার তীব্রতায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের হৃদয়ে হাহাকার করছে। তিনি বলেন, জনমানুষের প্রতি সরকারের দায়িত্বশীলতা দেখে গা জ্বালা করছে বিএনপির। জানান, করোনার মতো অদৃশ্য শত্রু মোকাবেলাই এখন আওয়ামী লীগের প্রধান দায়িত্ব। গ্রেপ্তার করা হচ্ছে, কাদেরকে গ্রেপ্তার করা হলো তাদের তালিকা দিন, কোথায় মিথ্যা মামলা দেয়া হচ্ছে স্পেসিফিক তথ্য দিন। রাজনৈতিক অশুভ উদ্দেশ্যে সত্যকে আড়াল করে অন্ধকারে ঢিল ছুড়বেন না। স্বাস্থ্য খাত ও খাদ্য নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাজেট ঘোষণার আহ্বান জানিয়েছে বিএনপি। সকালে দলের বাজেট ভাবনা নিয়ে অনলাইন ব্রিফ করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, এবার গতানুগতিক নয়, বিশেষ বাজেট করে ক্ষতিগ্রস্ত অর্থনীতি স্বাভাবিক করতে হবে। 6 মাসের অন্তর্বর্তী বাজেট তৈরির পরামর্শ দেন তিনি। অর্থমন্ত্রী কাল্পনিক কাগুজে বাজেট দিতে যাচ্ছেন বলে শঙ্কা বিএনপি মহাসচিবের। বলেন, স্বাস্থ্য খাত হুমকির মুখে, তাই সকলের জন্য স্বাস্থ্য বাস্তবায়নে জিডিপির 5% খরচের দাবি বিএনপির। বলেন, ফেরত আসা প্রবাসীদের জন্য 1,000 কোটি টাকা বরাদ্দ রাখতে হবে। পোশাক শিল্পে প্রণোদনা ও ছাঁটাই একসাথে চলতে পারে না। বিএনপি মহাসচিবের প্রত্যাশা, বাজেট নিয়ে দলটির প্রস্তাব বিবেচনায় নেবে সরকার। স্বাস্থ্য খাতের চ্যালেঞ্জগুলো সার্বিকভাবে নির্ধারণ করে কৌশলের সাথে স্বাস্থ্য বাজেট বিন্যাস করতে হবে। জাতীয় পরিচয়পত্রের আলোকে প্রতিটি মানুষকে জাতীয় স্বাস্থ্য কার্ড প্রদানের মাধ্যমে সার্বজনীন জাতীয় স্বাস্থ্য ব্যবস্থার আওতায় আনতে হবে। বাণিজ্যিক কৃষি রূপান্তরের লক্ষ্যে একটি কৃষি কমিশন গঠন করা উচিত। যে কোনো সংকটের শুরুতে তারল্য প্রবাহ কমে যায়, অতএব ব্যাংকগুলোকে সক্রিয় করতে হবে। কেন্দ্রীয় ব্যাংক আমদানিকারকদের অর্থ বিলম্বে পরিশোধের পাশাপাশি প্রয়োজনে বৈদেশিক মুদ্রা আমদানি তহবিল গঠন করতে হবে। কত লাখ কোটি টাকার বাজেট হলো কিংবা ঘাটতি বাজেট কত হচ্ছে তা নিয়ে মাথা ব্যথা নেই সাধারণ মানুষের। তাদের একটাই চাওয়া, চাল ডাল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম যেন না বাড়ে। জোর দিতে হবে খাদ্য নিরাপত্তায়। তবে কৃষি উদ্যোক্তারা বলছেন, খাদ্য সংকট মোকাবেলায় কৃষির উৎপাদন বাড়াতে হবে। কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ খাতে বাড়তি নজর জরুরি এবারের বাজেটে। করোনাকালে নতুন করে তাগিদ এসেছে 16 কোটি মানুষের জনস্বাস্থ্য রক্ষার। তাই এবারের বাজেটে স্বাস্থ্য খাতের সর্বোচ্চ গুরুত্ব চায় তরুণ, চাকরিজীবী ও ছোট ব্যবসায়ীরা। শিক্ষায় আরও বরাদ্দ চান তারা। 1 বছরের সরকারি আয় ব্যয়ের হিসাব নিকাশের দলিল হলো বাজেট। যে জিনিসটি আমরা সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস, ওই জিনিসটির দামটা কম থাকলে আমাদের জন্য সবচেয়ে সুবিধা হবে। যেটা আমরা উপার্জন করতে পারি, কিন্তু ওইটা আমাদের দেওয়া চলতে খুব কষ্ট হয়ে যায়। চাল, ডাল, তেল এগুলো অবশ্যই ক্রয় ক্ষমতার মধ্যে রাখা সবচাইতে বেটার। এগুলা দাম কমলে আমাদের সাধারণ জনগণের জন্য, প্রবাস জীবন শেষ করে দেশে এসে আমাদের জন্য কিছু অর্থ বরাদ্দ রাখা, যেখান থেকে আমরা নামমাত্র সুদে ঋণ নিয়ে নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান, কৃষিকাজকে ত্বরান্বিত করতে পারি। শিক্ষা এবং গবেষণা যাতে বেশি করে বরাদ্দ পাই। চিকিৎসার প্রয়োজন আছে, চিকিৎসার পাশাপাশি অন্য বিষয়গুলো দেখে যে এবার স্বাস্থ্য খাতে নজর রাখতে হবে। অবদান বিবেচনায় কখনো বাজেটে গুরুত্ব পায়নি অভিবাসন খাত। বরাদ্দের দিক থেকে তলানিতে থাকা খাতগুলোর একটি এটি। কর্মীর দক্ষতা বাড়াতেও থাকে না আলাদা বরাদ্দ। বিশ্লেষকরা বলছেন, করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত প্রবাসীরা। করোনা পরবর্তী শ্রমবাজার নিশ্চিতে এখনই প্রস্তুতি দরকার। তাই এবার অন্তত বরাদ্দ বাড়ানোর দাবি তাদের। প্রবাসী কল্যাণমন্ত্রী জানিয়েছেন, বাজেটে বিশেষ বরাদ্দের কোনো প্রস্তাব দেননি তারা, তবে প্রয়োজনের আলোকেই অর্থ বরাদ্দ নেওয়া হবে। সংকটে থাকা প্রবাসী পরিবারকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনতে সরকার উদ্যোগ নিচ্ছে, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী। অভিবাসী ভাই বোনরা দেশের অর্থনীতিকে একটা বড় রকম অবদান দিয়ে থাকেন, তাদেরকে পাল্টা অবদান দেওয়ার দায়িত্ব কিন্তু সরকারের, রাষ্ট্রের। আমরা আশা করব
করোনা ভাইরাসের এই সংকট মোকাবেলা করে আমাদের অভিবাসী আয়টাকে ত্বরান্বিত করবার জন্য, এই অভিবাসন খাতকে ত্বরান্বিত করবার জন্য যে আমাদের এই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যে বাজেটটি, অভিবাসন খাতের যে বাজেটটি, সেই বাজেটটি যাতে গতবারের তুলনায় বাড়ানো হয়। আমি চাই না কিন্তু আমি 2000 কোটি টাকা নিলাম আর বছরের শেষে 1500 কোটি টাকা ফেরত দিয়ে দিলাম। একটু স্বাভাবিক হলে তাহলে আমাদের ইন্টারাকশন আর আমাদের সিদ্ধান্ত নেওয়ার ইজিয়ার হবে। উই উইল গেট আওয়ার প্রজেক্ট পাস হলে তো দ্যাট ইটসেলফ। আর পয়সার কিন্তু অভাব হবে না। আমি জানি কিন্তু যখনই আমার প্রয়োজন হবে আমি পিএমকে বললে উনি কিন্তু আমাকে দেবে। করোনা সংক্রমণ রোধে দেয়া সরকারি ছুটিতে উপার্জনের দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে 95% মানুষ। ব্র্যাকের জরিপে এই তথ্য উঠে এসেছে। অনলাইন ব্রিফিংয়ে জানানো হয় 51% উত্তরদাতার খানাভিত্তিক আয় শূন্যে নেমে এসেছে, অর্থাৎ এদের কোনো আয়ই নেই। দৈনিক মজুরির উপর নির্ভরশীল ও স্বল্প আয়ের মানুষদের 62% চাকরি বা উপার্জনের সুযোগ হারিয়েছেন। সাধারণ ছুটি শুরু হওয়ার আগে যেখানে খানাভিত্তিক গড় মাসিক আয় ছিল 24,565 টাকা, সেখানে মে মাসে 7,096 টাকায় নেমে আসে। শহর এলাকায় আয় কমার হার গ্রামাঞ্চলের তুলনায় কিছুটা বেশি। সহজ অঙ্ক করলে এখন হবে না, আমার নেসেসিটি কিন্তু পরিবর্তন হয়ে গেছে। আমি যদি ব্যক্তিগতভাবে, আমরা আজকে যারা এখানে উপস্থিত আছি, আমি কি গত মাসের যা ব্যয় করেছি, গত বছর কি একই পরিমাণ টাকা ব্যয় করেছিলাম? গত বছর মে মাসে নিশ্চয়ই না। 2 সপ্তাহ বা 1 মাস পর গিয়ে এই ফ্যামিলিগুলোকে অ্যাডেকুয়েট ভাবে সাপোর্ট দিতে থাকতে হবে টিল দিস সিচুয়েশন ইমপ্রুভস। কুয়েতে ভিসা বাণিজ্যের নামে মানব পাচার ও অবৈধ মুদ্রা পাচার চক্রের সাথে জড়িত থাকার অভিযোগে আটক সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলকে রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির পাবলিক প্রসিকিউটর। কুয়েতের সিআইডির আবেদনের প্রেক্ষিতে এ নির্দেশ দেয়া হয়। গত শনিবার রাতে কুয়েত সিটির মুশরিফ এলাকার বাসা থেকে লক্ষ্মীপুর 2 আসনের স্বতন্ত্র সাংসদকে আটক করে সিআইডি। এবছরের ফেব্রুয়ারি মাসে কুয়েতের আরবি দৈনিক আল কাবাস ও আরব টাইমস বাংলাদেশের এক এমপি সহ 3 মানব পাচারকারীর বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশ করে। কুয়েত ও বাংলাদেশের গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর ফেব্রুয়ারির শেষ সপ্তাহে কাজী শহীদ পাপলুর বিরুদ্ধে তদন্ত শুরু করে দুদক। সাভারের আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ধসে পড়েছে একটি দোতলা ভবনের একাংশ। এতে আহত হয়েছেন অন্তত 7 জন। স্থানীয়রা জানান, সকালে কাঠগড়া উত্তরপাড়া এলাকার একটি দোতলা বাড়িতে হঠাৎই আগুন দেখতে পান তারা। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। এ সময় ধসে পড়ে ভবনের একাংশ। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় গুরুতর অবস্থায় 7 জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করানো হয়। এমন শব্দ হয়েছে, বিকট শব্দ। তারপর তাড়াতাড়ি করে দৌড়ায় বাইরে হয়ে দেখি ধসে পড়ছে। আমার সাথেকার লোকজন একটা লোকও নাই। পরে আমি খুঁজতে গেছি, কি আমার লোক, আমার রুমম্যানকেও, পরে ওরাও নাই। পরে আমি সামনে গেছি, ইটের তলে ওই যে ইন্সপেক্টরে চাকরি করে উনি যে পড়ে আছে। বরগুনা সদর খাদ্য গুদামে অভিনব কায়দায় চাল চুরির সময় পরিদর্শক সহ 7 জনকে হাতে নাতে আটক করা হয়েছে। এই ঘটনায় তাদেরকে আসামি করে মামলা হয়েছে। জানা গেছে, মূল হোতা পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন সহ দীর্ঘদিন ধরেই চাল চুরির সাথে এরা জড়িত। এদিকে নীলফামারীর ডিমলায় খাদ্য গুদামের চাল আর খালি বস্তা আত্মসাতের অভিযোগে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিমাংশু কুমার রায়কে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রাথমিক তদন্তে প্রায় 190 মেট্রিক টন চাল এবং 11 লাখ টাকার 13,500 খালি বস্তা আত্মসাতের প্রমাণ মিলেছে তার বিরুদ্ধে। এই ঘটনায় ডিমলা থানায় একটি মামলাও হয়েছে। সঙ্গমাইছি, তারপরে আপনার ওইভাবে বেচছে, আমরা নামাই দিই এবং আমাকে কইছে যে তোমাকে ভালো টাকা দেবো, কিন্তু আসলে আমাকে তার নামাইছে, কিন্তু আমার টাকা দেয় না। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ খাদ্য গোদামে অভিযান পরিচালনা করে সেখানে 7 জন লোককে পুলিশ গ্রেপ্তার করে। পরবর্তীতে জেলা প্রশাসক মহোদয়কে বিষয়টা অবগত করে প্রমাণ পেয়ে আমরা গুদাম সিলগালা করে প্রশাসনকে অবহিত করি। অর্থনৈতিক মূল্য হিসেবে চালের দাম আছে 80,30,878 টাকা, আর খালি বস্তার দাম হচ্ছে 10,74,000 টাকা। গাইবান্ধার সাদুল্লাপুরে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রাপ্ত কর্মহীন ও দুস্থদের কাছ থেকে নানা অজুহাতে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। সুবিধাভোগীদের অভিযোগ, চা পান খাওয়ার জন্য টাকা চাইছেন সাদুল্লাপুরের 11 নম্বর খোর্দ কোমরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান চৌধুরী ও তার লোকজন। দাবি অনুসারে টাকা দিতে রাজি না হলে দেয়া হচ্ছে চাপ। ইউপি চেয়ারম্যান সুবিধাভোগীর তালিকা তৈরিতেও ব্যাপক অনিয়ম ও স্বজনপ্রীতির আশ্রয় নিয়েছেন বলে অভিযোগ স্থানীয়দের।
যমুনার অনুসন্ধানে এসব অভিযোগের সত্যতা মেলার পর নড়ে চড়ে বসেছে প্রশাসন। স্থানীয় সংসদ সদস্য বলছেন, জড়িতদের বিরুদ্ধে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা। বলে হ্যাঁ পাচ্ছি, কারণ আমার চা পান খাওয়ার জন্য কিছু একটু দেন, তা আমি তখন 500 টাকা দিই। নিজে মুখে আমার টেন চাইছে চা পান খাওয়ার জন্য কিছু দেন, তো চা পান খাইতে 500 টাকা লাগে। আমার নাম্বার ওই মোবাইল নাম্বারও দিচ্ছি চেয়ারম্যানে, সেখানে আজ্জাকের নাম্বার কেন আসলো? যারা পাওয়ার যোগ্য তাদেরকে বঞ্চিত করে তারা আজকে এই অনিয়মগুলো চালিয়ে যাচ্ছেন। ওকে আমি বললাম আমার স্ত্রীর নাম কিভাবে আসলো, অনেক সময় একটু এরকি ফাজলামি করে বলি, কিন্তু মূলত আমি টাকা ডাইরেক্ট ভাবে সেভাবে চাই নেই আর নেই। নামগুলি যাচাইয়ের দায়িত্বে যারা ছিল তারাও এই যাচাইটা সঠিকভাবে করেছে কিনা সেটা দেখে যদি আমরা কোনো অনিয়ম পাই তাহলে অবশ্যই আমরা ব্যবস্থা নিই। এখানে কোনো অনিয়ম দুর্নীতি চলবে না, এই অনিয়ম দুর্নীতি কোনোভাবে মেনে নেওয়া হবে না, এটার উপরে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। মালয়েশিয়ার উপকূলীয় এলাকায় একটি ট্রলার থেকে 269 রোহিঙ্গাকে আটক করেছে দেশটির নৌবাহিনী। এক বিবৃতিতে মালয়েশিয়া প্রশাসন জানায়, সমুদ্রপথে দেশটিতে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করছিল রোহিঙ্গারা। পরে লাঙ্কাউই উপকূলীয় এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এই সময় নৌকা থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়। আটককৃতদের মধ্যে বেশিরভাগই নারী এবং শিশু। তবে তারা কতদিন সমুদ্রে ভাসছিল, এমনকি মিয়ানমার না বাংলাদেশের রোহিঙ্গা শিবির থেকে পালিয়ে গেছিল, তা নিশ্চিত করতে পারেনি মালয়েশিয়ার সরকার। যুক্তরাষ্ট্রের পুলিশ বিভাগে আমূল পরিবর্তন ও সংস্কারের দাবিতে কংগ্রেসে জাস্টিস ইন পুলিশিং অ্যাক্ট 2020 বিল উত্থাপন করলেন ডেমোক্র্যাটরা, যা নিয়ে চরম ক্ষুব্ধ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই টানাপোড়েনের মধ্যেই আজ হিউস্টনে জর্জ ফ্লয়েডকে সমাধিস্থ করা হবে। এদিকে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা ডেরেক শোভিনের জামিন বাবদ $1 লাখ জরিমানা নির্ধারণ করলেন আদালত। আমার ভাইয়ের হত্যাকাণ্ডের প্রতিবাদ জানানোর জন্য সবার প্রতি কৃতজ্ঞ। এর মাধ্যমে নতুন ইতিহাস রচিত হলো। সবার মনে যে বর্ণবিদ্বেষ রয়েছে সেটার মূলোৎপাটন জরুরি। নিরাপত্তা বাহিনীর অসাধারণ দক্ষতার কারণেই এবছর অপরাধ অনেক কম। শক্তভাবে প্রতিষ্ঠা করা গেছে আইনের শাসন। স্বার্থান্বেষী মহলের প্রস্তাবেই পুলিশের বিলোপ, সংস্কার, বাজেট নির্ধারণ হবে, এমন ভাবাটাই বোকামি। ফ্লয়েডের মৃত্যু মার্কিনীদের জাতীয় যন্ত্রণার অভিজ্ঞতা দিয়েছে। এ কারণেই কংগ্রেসে প্রস্তাব করা হলো জাস্টিস ইন পুলিশিং অ্যাক্ট 2020 বিল। প্রত্যাশা, সিনেট জুডিশিয়ারি কমিটি এর অনুমোদন দেবে। সমালোচনার মুখে যুক্তরাজ্যের নতুন আইসোলেশন নীতিমালা। বিদেশ ফেরত প্রত্যেককে 14 দিন বাধ্যতামূলক জনবিচ্ছিন্ন থাকতে হবে, যার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। বলা হয়, দেশটিতে প্রবেশের আগেই অনলাইন ফর্মে জানাতে হবে যাত্রীর সাম্প্রতিক ভ্রমণ বৃত্তান্ত সহ খুঁটিনাটি অনেক তথ্য, যার ভিত্তিতে যাচাই করা হবে যাত্রী কোভিড আক্রান্ত কারো সংস্পর্শে এসেছিলেন কিনা। এরপরই পাঠানো হবে সেলফ আইসোলেশনে। অবশ্য নতুন বিধি নিয়ে নানা অভিযোগ রয়েছে যাত্রীদের। এতে ক্ষতির আশঙ্কা বিমান ও পর্যটন খাত সংশ্লিষ্টদের। অনলাইন ফর্ম পূরণের বিষয়টি আমরা জানতামই না। মাত্র 5 জন এটি পূরণ করেছেন। এখন তো যাত্রী সংখ্যা অনেক কম, তাও তথ্য যাচাইয়ে লম্বা সময় লেগে যাচ্ছে। যাত্রী সংখ্যা বাড়লে তো আরও ভোগান্তি হবে। জুলাই আগস্টে পর্যটন মৌসুমের সময় এই ধরনের পদক্ষেপে মারাত্মক ক্ষতির মুখে পড়তে হবে। আর কোয়ারেন্টাইনের এই পদ্ধতি আসলে কোনো কার্যকরী ফলও দেবে না, কারণ বিমানবন্দর থেকে বাড়ি বা হোটেলে যাওয়ার সময় গণপরিবহনে সংক্রমণের শঙ্কা থেকেই যায়। আর ফোনে তো মিথ্যা তথ্য দিতে পারেন যাত্রীরা। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো অর্থনীতি মুখ থুবড়ে পড়বে। এত নিয়ম মানতে হলে কেই বা আসবে? এমন চললে বহু মানুষের কর্মহীন হওয়া ঠেকানো যাবে না। এটাকে আমি হাউস অ্যারেস্ট বলবো। এমন কঠোরতার কারণে কেউই আর আসতে চাইবে না। করোনা ভাইরাসের টিকা সহজলভ্য না হওয়া পর্যন্ত স্কুলে পাঠদান বন্ধ থাকবে ফিলিপাইনে। সোমবার অনলাইন প্রেস ব্রিফিংয়ে এই ঘোষণা দিয়েছেন দেশটির শিক্ষামন্ত্রী। বলেন, এ পরিস্থিতিতে শিশুদের মুখোমুখি ক্লাসের ঝুঁকি নেবে না সরকার। স্কুলে না ফিরিয়ে বিকল্প পদ্ধতিতে পাঠদানের উপায় খুঁজে বের করতে নির্দেশনা দিয়েছেন প্রেসিডেন্ট। মহামারীর মধ্যেও শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে নিতে রেডিও, টেলিভিশন ও অনলাইন ক্লাসের বিষয়ে পরিকল্পনা চলছে বলে জানান শিক্ষামন্ত্রী। করোনা ভাইরাসে ফিলিপাইনে মোট আক্রান্তের সংখ্যা প্রায় 22,500, প্রাণ গেছে 1000-এর বেশি। আগামী সপ্তাহ থেকে আন্তর্জাতিক রুটে বিমান চলাচলের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিভিল অ্যাভিয়েশন। প্রাথমিকভাবে চলবে লন্ডন ও কাতার রুটের ফ্লাইট। এর আগে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে মার্চের শেষ দিকে চীন ছাড়া সব আন্তর্জাতিক অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী বিমান চলাচল বন্ধ করে দেয় সিভিল অ্যাভিয়েশন। প্রায় 2.5 মাস বন্ধ রাখার পর 1 জুন থেকে স্বাস্থ্যবিধি নিশ্চিতের 35টি নির্দেশনা জারি করে অভ্যন্তরীণ রুটের ফ্লাইট চালু করা হয়েছে।
রাঙামাটিতে হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে সেনাবাহিনী। সেনাবাহিনীর 24 পদাতিক ডিভিশনের জিওসির নির্দেশ ও রাঙামাটি রিজিয়নের তত্ত্বাবধানে সদর জোনের পক্ষ থেকে এই কার্যক্রম চলে। সকালে শহরের তবলছড়ি, আসামবস্তি, ভেদভেদি ও মুসলিমপাড়া এলাকায় ঘরে ঘরে গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেন সেনা সদস্যরা। শারীরিক দূরত্ব মেনে এই কার্যক্রম চলছে বলে জানানো হয়। খুলনায় তুচ্ছ ঘটনার জেরে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে হামলাকারী যুবককে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা। পুলিশ জানায়, গতকাল গরু চড়ানোকে কেন্দ্র করে নীলোৎপলের সাথে কথা কাটাকাটি হয় ইমরান ও তার বাবার। আজ সকালে এর জের ধরে নীলোৎপলকে ছুরিকাঘাতে হত্যা করে ইমরান। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ এলাকাবাসী ইমরানকে গণপিটুনি দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইমরানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হবিগঞ্জে 5,60,000 মিটার কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানার নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। শহরের প্রিয় স্টোর থেকে 12 বস্তা এবং সুমন স্টোর থেকে 2 বস্তা কারেন্ট জাল জব্দ করে তারা। জরিমানা করা হয় 15,000 টাকা। পরে জব্দকৃত কারেন্ট জাল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পুড়িয়ে ফেলা হয়। জব্দকৃত কারেন্ট জালের মূল্য প্রায় 8 লাখ টাকা। আটকা পড়া 200-র অধিক মার্কিন অভিবাসী ও গ্রিন কার্ডধারী বাংলাদেশিদের সেদেশে পাঠানোর জন্য একটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছে জিডি অ্যাসিস্ট। গতকাল শিকাগোর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ফ্লাইটটি স্থানীয় সময় আজ সকাল 10টায় সেখানে অবতরণ করবে। পররাষ্ট্র মন্ত্রণালয় ও সিভিল অ্যাভিয়েশনের সহযোগিতা ও অনুমতির পর করোনা পরিস্থিতিতে আটকা পড়া মার্কিন অভিবাসী ও গ্রিন কার্ডধারী বাংলাদেশিদের ফেরত পাঠানোর জন্য এই ব্যবস্থা করে জিডি অ্যাসিস্ট। এই কার্যক্রমে সহায়তা প্রদানের জন্য তারা পররাষ্ট্র মন্ত্রণালয় ও সিভিল অ্যাভিয়েশন অথরিটি অব বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। এছাড়াও সংস্থাটি বিভিন্ন দেশে লকডাউনে আটকা পড়া প্রায় 250 বাংলাদেশিকে দেশে ফেরত এনেছে। দীর্ঘ লকডাউন শিথিলের পর স্বাভাবিক হতে শুরু করেছে ইতালির জনজীবন। তবে এখনও গতি ফেরেনি দেশটির অর্থনীতিতে। বিশেষ করে পর্যটন কেন্দ্র খ্যাত ভ্যানিস, রোম, মিলান, ফ্লোরেন্সের মতো জাঁকজমক শহরগুলো এখনও নিষ্প্রাণ। একই পরিস্থিতিতে প্রবাসী ব্যবসায়ীরাও। করোনার কারণে লকডাউন ইত্যাদির প্রায় 80% ব্যবসায়ী ক্ষতির মুখে পড়েছেন। সংশ্লিষ্টরা বলছেন, পরিস্থিতি স্বাভাবিক হতে আরও সময় প্রয়োজন। করোনায় বাড়ি হারিয়ে এবার যাত্রীবাহী বাসকে পরিণত করা হলো আবাসস্থলে। মহামারীর প্রভাবে বাড়ি ভাড়া দেওয়ার সামর্থ্য হারিয়ে এমন অভিনব উদ্যোগ নিয়েছেন কলম্বিয়ার এক বাস চালক। জানান, গ্যারেজে পড়ে থাকা পরিত্যক্ত একটি বাস সংস্কার করে বানিয়েছেন বাসস্থান। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত সেখানেই থাকবেন বলেও জানান আলবার্তো রিকার্দোকে নামে এই বাস চালক। দক্ষিণ কোরিয়ার সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করল উত্তর কোরিয়া। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম KCNA-তে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে এই তথ্য। দুদেশের উচ্চ পর্যায়ে যোগাযোগে ব্যবহৃত হটলাইনও বন্ধ করে দেওয়া হয়েছে। দক্ষিণ কোরিয়াকে শত্রু উল্লেখ করে উত্তর কোরিয়া জানায়, দেশটির বিরুদ্ধে ধারাবাহিক পদক্ষেপের শুরু হলো এর মধ্য দিয়ে। মঙ্গলবারই বন্ধ করা হয় 2018 সালে সীমান্তে গড়ে ওঠা লিয়াজো অফিস। 1953 সালে 2 কোরিয়ার যুদ্ধের সমাপ্তি হলেও এখনও আনুষ্ঠানিক কোনো চুক্তি হয়নি দেশ দুটির মধ্যে। মহামারীর মধ্যেও ব্রাজিলে দেদারসে চলছে বন উজাড়। চোরাকারবারীরা কেটে নিচ্ছে 100 বছর বয়সী হাজার হাজার গাছ। এসব বন্ধে অভিযান শুরু করেছে প্রশাসন। বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া বিপুল সংখ্যক গাছ। পুলিশ বলছে, গেল 11 বছরের মধ্যে সবচেয়ে বেশি বন উজাড় হয়েছে গত 2 বছরে। অভিযোগ, বছরের পর বছর ধরে এই গাছ নিধনে শক্তিশালী সিন্ডিকেট কাজ করছে, যার সাথে জড়িত খোদ দেশটির মন্ত্রীরাও। বহু বছর ধরে এই অপরাধী চক্র বন উজাড় করে আসছে। গত রাতে অভিযান চালিয়ে এই এলাকায় 8টি সমিল বন্ধ করে দিয়েছি আমরা। প্রতিটি মিলে বহু চোরাই কাঠ পেয়েছি। আমরা 9000 গাছ জব্দ করেছি, যা সবই 100 বছরের বেশি বয়সী। এর পেছনে কারা কারা জড়িত তা বের করতে তদন্ত চলছে। 3 ম্যাচ সিরিজের টেস্ট খেলতে ইংল্যান্ডে পৌঁছেছে উইন্ডিজ ক্রিকেট দল। আগামী মাসে 2 দলের এই টেস্ট সিরিজ দিয়ে মাঠে গড়াবে আন্তর্জাতিক ক্রিকেট। জেসন হোল্ডারের অধিনায়কত্বে গতকাল রওনা হয় ক্যারিবীয়রা। নিজ দেশ থেকে সকল ধরনের টেস্ট করিয়ে এবং নিয়ম মেনেই রওনা হয় উইন্ডিজ। ইংল্যান্ডে আরও 14 দিন কোয়ারেন্টাইনে থাকবে দল। এই মুহূর্তে ওল্ড ট্র্যাফোর্ডে অবস্থান করছে তারা। এখানে অনুশীলন করবেন জেসন হোল্ডাররা। 8 জুলাই থেকে শুরু হবে 2 দলের সিরিজের প্রথম টেস্ট। 2013 নারী বিশ্বকাপ আয়োজনের দৌড় থেকে নিজেদের সরিয়ে নিয়েছে ব্রাজিল। করোনা মহামারীতে বিশাল ক্ষতির কারণে এত বড় আয়োজন করা সম্ভব নয় বলে জানিয়েছে দেশটির ফুটবল প্রশাসন। সোমবার এক ঘোষণার মধ্য দিয়ে ব্রাজিল আয়োজন থেকে সরে এলেও প্রতিবেশী দেশ কলম্বিয়াকে 68 আয়োজনের সমর্থন জানিয়েছে তারা।
পাশাপাশি এই বিশ্বকাপের আয়োজক হবার লড়াইয়ে রয়েছে জাপানের সাথে যৌথভাবে আয়োজনের আগ্রহ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড। 2023 সালে নারী বিশ্বকাপ ফুটবলের নতুন আয়োজকের নাম চূড়ান্ত করা হবে 25 জুন। ইনজুরিতে পড়লেও শনিবারের ম্যাচে লিওনেল মেসিকে একাদশে থাকার সম্ভাবনার কথা জানিয়েছে বার্সা কর্তৃপক্ষ। পেশির ইনজুরি থেকে সুস্থ হয়ে সোমবার দলের অনুশীলনেও যোগ দিয়েছেন এলান টেন। প্রায় 3 মাস বন্ধ থাকার অনুশীলনে নেমেই পায়ের মাংসপেশির ইনজুরিতে পড়েছিলেন মেসি। এরপরই নতুন করে শুরু হতে যাওয়া লিগের প্রথম ম্যাচে তার একাদশে থাকা নিয়ে জাগে শঙ্কা সংশয়। তবে কাতালানদের সেই শঙ্কা উড়িয়ে দিয়ে সোমবার অনুশীলন করেন তিনি। শনিবার মায়োরকার বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। মেসিও থাকছেন সেই ম্যাচে, তবে বলছেন এমনটি ক্লাব কর্তৃপক্ষ। এই ছিল আজকের সব খবরে। যে কোনো সংবাদ সবার আগে দেখতে চোখ রাখুন যমুনা টেলিভিশনে। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল। লগ ইন করুন www.jamuna.tv, Facebook/যমুনা টেলিভিশন, YouTube/যমুনা টিভি বিডি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।